Hello everyone, welcome to SER Smart English with Rahul. Dear viewers, this is another spoken English class. In the previous classes, I discussed some simple sentence structures. I hope you like that videos. And today I'm going to discuss about 4 simple tricks. And I believe after watching this video, you can easily speak English fluently with your family, friends and colleagues. বন্ধুরা আজকে আমি স্পোকেন ইংলিশের আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমি 4টা ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওগুলিতে স্পোকেন ইংলিশের যে প্রথম ক্লাস আমরা ওখানে 5টা সিম্পল বাক্যের গঠন নিয়ে আলোচনা করেছিলাম, যে আমরা বেসিক গ্রামার না জেনেও ছোট ছোট শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি, আমরা ওটা নিয়ে আলোচনা করেছিলাম। পরের ক্লাসে আমরা আবার 6 থেকে 10 আবার 5টা বাক্যের গঠন নিয়ে আলোচনা করেছিলাম, যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের যে বিভিন্ন ধরনের কথা বলতে হয়, বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে হয়, আমরা কিভাবে সেগুলি তৈরি করতে পারি। তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওগুলি দেখে নিও। And today I'm gonna discuss about 4 simple, very simple tricks. 4টা খুবই সহজ সরল পদ্ধতি, 4টা খুব সহজ সরল নিয়ম আলোচনা করব। এবং আমার বিশ্বাস এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে তোমরা খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবে নিজেদের পরিবারে, আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা দেখি যে আমরা 4টা বাক্যের গঠন বা আমরা 4টা সিম্পল ট্রিক্স, আমি যে এত জোর গলায় বলছি যে 4টা সিম্পল ট্রিক্স, মাত্র 4টা, এই 4টা ট্রিক জেনে নিলেই আমরা খুব সহজে কথা বলতে পারবো। তো চলো দেখা যাক সেই 4টা ট্রিক্স কি কি। স্টে কানেক্টেড, আই উইল বি ব্যাক সুন। চলে এসেছি আমরা স্পেশাল ট্রিক্স। আমরা যে বাক্যের গঠন নিয়ে বলছিলাম যে আমরা 4টা ট্রিক্স নিয়ে আজকে আলোচনা করব। ট্রিক নাম্বার 1, 1 নম্বর ট্রিকে চলে এসেছি আমরা। এবং এই ট্রিকগুলি, এই পদ্ধতিগুলি যেগুলো আমরা আলোচনা করছি, এটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে উপকৃত হবে। আমরা ব্যাপকভাবে উপকৃত হব এবং আমরা খুব সহজে ইংলিশকে বুঝতে ও বলতে পারবো। চলো দেখো ট্রিক নাম্বার 1 কি লেখা আছে। ট্রিক নাম্বার 1-এ লক্ষ্য করো, বলছে মনে রাখতে হবে যে কেউ বা কিছু নিজে আছে বা নিজে হয় বোঝালে সাবজেক্টের পরে এম, ইজ, আর ব্যবহার করতে হয়, কিন্তু কারো কিছু আছে বোঝাতে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ ব্যবহৃত হয়। বোঝা গেল না? আমি বোঝাচ্ছি। আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন আমাদের কোনো সময় কি বলতে হয়? আমি হই, আমি আছি, আমি ভালো আছি, আমি হই একজন ছাত্র, সে হয় অসুস্থ, এই ধরনের যে বাক্য বলি। তো কেউ বা কিছু নিজে হয় বা নিজে আছে যদি এই ধরনের বাক্য বোঝায়, তাহলে ইংরেজি করার সময় সাবজেক্টের পরে এম, ইজ, আর বসাতে হবে। এখন প্রশ্ন আসবে তোমাদের যে কোথায় এম, কোথায় ইজ আর কোথায় আর বসবে। আজকেই আমরা আরেকটা ভিডিও আমি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখো, যে প্রাইমারি অক্সিলারি ব্যবহারের নিয়ম, কোথায় ডু, কোথায় ডাজ, কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর। ওই ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে তোমাদের সব রকম বিভ্রান্তি দূর হয়ে যাবে, যে কোথায় এম আর কোথায় ইজ বসবে, কোথায় ডু আর কোথায় ডাজ বসবে। তাহলে কেউ নিজে আছে বা নিজে হয় যদি এই ধরনের বাক্য তৈরি করতে হয়, তাহলে আমরা সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর ব্যবহার করব। কিন্তু কারো কিছু আছে, যেমন ধরো আমার আছে, আমার একটি কলম আছে, তোমার 2জন ভাই আছে, তার একটি মোবাইল আছে, তাহলে এইভাবে কারো কিছু আছে বোঝাতে আমরা সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। তাহলে বোঝা গেল ট্রিক নাম্বার 1 কি বললাম আমরা? কেউ নিজে আছে বা নিজে হয় বোঝাতে সাবজেক্টের পরে এম, ইজ, আর কারো কিছু আছে বোঝাতে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ। যেমন উদাহরণ দেখো, আমরা উদাহরণ কি লিখেছি? আমি ভালো আছি, আই এম ফাইন। নিচে দেখো কি লেখা আছে? সে হয় একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। তাহলে দেখো, সে হয় বা সে আছে, ওই ক্ষেত্রে ইজ বসলো। আমি আছি বা আমি হই, এই ক্ষেত্রে সাবজেক্টের পরে এম ব্যবহার করা হলো। কিন্তু ডান দিকে দেখো কি লেখা আছে? আমার একটি বাড়ি আছে। লক্ষ্য করো, আমি নেই, আমার আছে। তাহলে কি ইংলিশটা কি হচ্ছে দেখো, আই হ্যাভ আ হাউস। আবার দেখো, তার একটি গাড়ি আছে, হি হ্যাজ আ কার। তাহলে আমাদের ট্রিক নাম্বার 1 কি শিখলে? ট্রিক নাম্বার 1-এ কেউ নিজে আছে বোঝাতে সাবজেক্টের পরে এম, ইজ, আর, কারো কিছু আছে বোঝাতে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ। তাহলে আমি আছি, আই এম, আমার আছে, আই হ্যাভ। বোঝা গেল? চলো আমরা এবার ট্রিক নাম্বার 2-তে চলে যাব। ট্রিক নাম্বার 2 তাড়াতাড়ি করে দেখে নাও। ট্রিক নাম্বার 2-এ কি লেখা আছে এবার? বলছে আরো মনে রাখতে হবে যে কারো কিছু ছিল, সরি, ট্রিক নাম্বার 2-এ আমরা চলে এসেছি। দেখো ট্রিক নাম্বার 2-এ এবার কি বলা হচ্ছে যে আরো মনে রাখতে হবে যে কেউ বা কিছু নিজে ছিল বোঝাতে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হয়, কিন্তু কারো কিছু ছিল বোঝাতে সাবজেক্টের পরে হ্যাড বসে। অর্থাৎ আগের মতোই ট্রিক নাম্বার 1-এরই এটা পাস্ট ফর্ম। ধরো কেউ নিজে ছিল, ধরো আমি ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ। আমার ছিল, আই হ্যাড।
তাহলে কেউ নিজে ছিল এই ধরনের বাক্য তৈরি করতে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, আর কারো ছিল যদি এই ধরনের বাক্য তৈরি করতে হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাড। এখন ওয়াজ কথায় আর ওয়্যার কথায় বসবে, ওই যে একটু আগে বললাম যে প্রাইমারি অক্সিলারি ব্যবহার বিস্তারিতভাবে আমাদের একটা ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। ইউ ক্যান গো দেয়ার অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট দ্য ইউসেজ অফ প্রাইমারি অক্সিলারি। তাহলে বোঝা গেল এটা। উদাহরণ দেখো, তিনি একজন শিক্ষক ছিলেন, তাহলে তিনি ছিলেন, সে নিজে ছিল, তাই না? তাহলে কি হচ্ছে, হি ওয়াজ আ টিচার। কিন্তু তার একটি গাড়ি ছিল, হি হ্যাড আ কার। তাহলে দেখো, যখন তিনি নিজে ছিলেন তখন হি ওয়াজ, যখন তার ছিল তখন হি হ্যাড। আবার দেখো আরেকটা উদাহরণ নিচে, রোহান একজন ভালো ছাত্র ছিল, তাহলে রোহান নিজে ছিল, তাহলে রোহান ওয়াজ আ গুড স্টুডেন্ট। কিন্তু ডান দিকে লক্ষ্য করো, রোহানের একটি মোবাইল ছিল, তাহলে রোহান হ্যাড আ মোবাইল। তাহলে 2 নম্বর ট্রিকে কি শিখলাম আমরা, কেউ নিজে ছিল বুঝালে ওয়াজ ওয়্যার, কারো ছিল বুঝালে সাবজেক্টের পরে হ্যাড। আমি ছিলাম, আই ওয়াজ, আমার ছিল, আই হ্যাড। লেটস প্রসিড। চলো আমরা এবার চলে এসেছি ট্রিক নাম্বার 3 নম্বর ট্রিকে কি বলা হচ্ছে দেখো, কেউ বা কিছু ভবিষ্যতে হবে বোঝাতে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করতে হয়। অর্থাৎ ভবিষ্যতে কেউ কোনো কিছু হবে, আমি একজন ভালো মানুষ হব, সে একজন ডাক্তার হবে, তুমি আমার বন্ধু হবে, এই ধরনের যদি কোনো বাক্য বোঝায় ভবিষ্যতে, আচ্ছা ভবিষ্যৎ মানে ফিউচার, ফিউচার মানে বুঝলে তো তোমরা, যখনই বাংলা ক্রিয়ার শেষে সাধারণত ব যুক্ত হয়ে যায় তখন ওটি ফিউচার টেন্স হয়ে যায়। এই যে যাব, হবে, করবে, সবটাতে ব চলে আসছে, তাই না? তো এটা বিস্তারিত আমরা টেন্সে জানবো। আপাতত এখানে ট্রিক্স দেখছি আমরা স্পোকেন ইংলিশে। সো লেটস প্রসিড। দেখো কি বলছে এখানে, আমরা বলছে কেউ বা কিছু ভবিষ্যতে হবে বোঝাতে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আসবে কোনটা বসবে, শ্যাল বি কোথায় আর উইল বি কোথায়? তাহলে মনে রাখবে, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল বি, পারসন জানা নেই, ওই যে বললাম যে প্রাইমারি অক্সিলারি ব্যবহার, ওখানে পারসনকেও আলোচনা করা হয়েছে, তোমরা ওই ভিডিওটা ভালো করে দেখে নিও, ইট উইল বি ভেরি ইউজফুল ফর ইউ, তোমাদের জন্য খুবই কার্যকরী হবে, ওখানে পারসন সম্পর্কেও বলে দেওয়া হয়েছে, ওটা দেখে নিও। তাহলে ফার্স্ট পারসন মানে আমি আমরা, আমরা যদি সাবজেক্ট হয় তাহলে শ্যাল বি ব্যবহার করতে হয়, আর আমরা বাদ দিয়ে যত রকম সাবজেক্ট আছে সব ধরনের সাবজেক্টের সঙ্গে উইল বি ব্যবহার করতে হয়। Though nowadays will is generally used in spoken English with every subjects. স্পোকেন ইংলিশে সাধারণত উইলটাই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু গ্রামাটিক্যাল রুলস হচ্ছে এটা, ফার্স্ট পারসন হলে শ্যাল বি, বাকি ক্ষেত্রে উইল বি। যেমন উদাহরণ দেখো, আমি একজন শিক্ষক হব, আই শ্যাল বি আ টিচার। সে একজন ভালো মানুষ হবে, হি উইল বি আ গুড ম্যান। এখন বলো তুমি একজন ডাক্তার হবে, তাহলে ইউ উইল বি আ ডক্টর। এই ধরনের যত বাক্য আছে বানাতে থাকো। আমি শুধু একটা দুটো উদাহরণ দিয়েছি তোমাদেরকে, কারণ তোমরা জানোই আমার কাজ হলো তোমাদেরকে হাঁটতে শেখানো, দৌড়াতে তোমরা নিজেই পারবে, তাই না? চলো এবার আমরা দেখি নেক্সট রুলস নাম্বার 4 কি বলছে। নাম্বার 4 অর ট্রিক নাম্বার 4, ট্রিক নাম্বার 4 এ আমরা কি দেখতে পাচ্ছি খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও কিছু আছে, কোথাও কিছু ছিল, বা কোথাও কিছু থাকবে এমন বোঝাতে ইংরেজি বাক্য গঠন করার সময় বাক্যটি দেয়ার দিয়ে শুরু করতে হয়। তোমাদের মনে রাখার জন্য বলে দিই, এই দেয়ারটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, মানে এখানে দেয়ারের কোনো ফাংশন নেই, শুধু দেয়ারটা বাক্যটাকে শুরু করার জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে নিয়মটা শিখে নাও, কোথাও কিছু আছে, যেমন ধরো ঘরে 2টি জানালা আছে, আমাদের বিদ্যালয়ে 10 জন শিক্ষক আছেন, মাঠে 4টি গরু আছে। তাহলে এই যে কোথাও কিছু আছে বা কোথাও কিছু ছিল, ধরো মাঠে 4টি গরু ছিল, হ্যাঁ আমাদের ঘরে, আমাদের বাড়িতে 3টি ঘর ছিল। তো এই ছিল বা আছে এই ধরনের বাক্য তৈরি করতে আমাদের বাক্যটাকে দেয়ার দিয়ে শুরু করতে হবে। উদাহরণ দেখো, তাহলে তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। কি লেখা আছে দেখো, মাঠে 4টি গরু আছে, দেয়ার আর 4 cows in the field. There are 4 cows in the field. দেখো দেয়ারটা আমি হাইলাইট করেছি তোমাদের বোঝার জন্য, যে এই যে দেয়ার দিয়ে বাক্যটা শুরু করা হয়েছে। এখানে 10টি আম গাছ ছিল, তাহলে কি হয়েছে দেখো, there were 10 mango trees in the garden. এখানে যেহেতু পাস্ট টেন্সে ছিল ওই জন্য দেখো ওয়্যার চলে এসেছে। আমরা একটু আগেই পড়লাম, কেউ নিজে ছিল বুঝালে ওয়াজ ওয়্যার, হ্যাঁ, আর কেউ নিজে আছে বুঝালে am is are। দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, আমার পকেটে একটি কলম আছে, there is a pen in my pocket. There is a pen in my pocket. এবার প্রশ্ন হলো, দেয়ার এর পরে কখন ইজ, কখন আর, কখন ওয়াজ, কখন ওয়্যার বসবে, আমরা এটা জেনে নিব। এটা নিয়ে তো কনফিউশন, চলো এটাও জেনে নিই। কোনো কনফিউশন রাখবো না আমি চেষ্টা করব টু মাই বেস্ট লেভেল যে তোমাদের যত রকম কনফিউশন সেগুলোকে দূর করার। চলো আমরা কোথায় ইজ আর কোথায় আর বসবে জেনে নিই। তো বন্ধুরা জেনে নাও, আমরা এখানে একটা এনবি দিয়েছি, একটা নোটস লিখেছি আমরা এখানে একটা নোটস দিয়েছি, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার কি লেখা আছে নোটসে দেখো, বলছে মনে রাখতে হবে যে দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসবে নাকি প্লুরাল ভার্ব বসবে, এটা নির্ভর করবে তার পরের নাউনের উপর। দেয়ারের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, আর যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে।
বোঝা গেল? দেয়ার এর পরে ইজ না আর, ওয়াজ না ওয়ার, এটা নির্ভর করবে তারপরে নাউনটার উপর। যদি সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে। উদাহরণ দেখো কি বলছি, আমার পকেটে একটি কলম আছে। কয়টা কলম? কয়টা কলম? একটা কলম। এখন স্ক্রিনে তো আমি এখানে লেখা দিয়েছি, তোমরা তো আমার পকেট দেখতে পাচ্ছ না, তাই না? দ্যাটস এ প্রবলেম। চলো দেখো, আমার পকেটে একটি কলম আছে, তাহলে দেয়ার ইজ আ পেন ইন মাই পকেট। লক্ষ্য করো, ইজ আ পেনকে আমি হাইলাইট করেছি যেন তোমাদের সহজেই বুঝতে সুবিধা হয়, যেন তোমরা সহজেই বুঝে নিতে পারো। দেখো কি লেখা আছে, এই উদাহরণে আ পেন হচ্ছে সিঙ্গুলার, তাই এর পরে সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে। অর্থাৎ এ পেন সিঙ্গুলার, তাই দেয়ারের পরে, মানে দেয়ারের পরে এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ইজ বসিয়েছি। এখানে এর বলতে দেয়ারটাকে বোঝানো হয়েছে, এটা আবার ভুল করো না যেন। নেক্সট আবার দেখো, আমার পকেটে দুটি কলম আছে। এবার কি হলো, দুটো কলম প্লুরাল হয়ে গেল, তাহলে কি বসেছে দেখো, দেয়ার আর টু পেন্স ইন মাই পকেট। এই উদাহরণে টু পেন্স হচ্ছে প্লুরাল, তাই তারপরে অর্থাৎ দেয়ারের পরে প্লুরাল ভার্ব আর বসেছে। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নেই যে দেয়ারের পরে কোথায় ইজ আর কোথায় আর হবে। সো বন্ধুরা, এই হলো 4টা ট্রিক্স। প্রথমে কি বললাম আমরা, ট্রিক নাম্বার 1, কেউ নিজে আছে বুঝালে সাবজেক্টের পরে am is are, কারো কিছু আছে বুঝালে সাবজেক্টের পরে have has। ট্রিক নাম্বার 2, কেউ নিজে ছিল এই ধরনের বুঝালে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার, কিন্তু কারো কিছু ছিল বুঝালে সাবজেক্টের পরে হ্যাড। যেমন আমি ছিলাম আই ওয়াজ, আমার ছিল আই হ্যাড। ট্রিক নাম্বার 3, ভবিষ্যতে কেউ কোনো কিছু হবে যদি এই ধরনের বাক্য বোঝায়, তাহলে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি ব্যবহার করা হবে। যেমন আমি একজন ভালো মানুষ হব, আই শ্যাল বি এ গুড ম্যান। অ্যান্ড ট্রিক নাম্বার 4, 4 নম্বর ট্রিক আমরা বললাম, কোথাও কোনো কিছু আছে, কোথাও কোনো কিছু ছিল, এই ধরনের বোঝাতে বাক্যটাকে দেয়ার দিয়ে শুরু করতে হয়। আর এই দেয়ারটাকে গ্রামারের ভাষায় ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। যেমন দেয়ার ইজ এ পেন ইন মাই পকেট, আবার দেয়ার আর টু পেন্স ইন মাই পকেট। যদি আরো কোনো কনফিউশন থাকে, ভিডিওটাকে আবার একবার শুরু থেকে দেখে নিও। আই হোপ আফটার ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লেগে থাকবে এবং তোমরা এটাতে অনেক উপকৃত হয়েছো। চলো আমরা আবার পরের ক্লাসে পরের ভিডিও নিয়ে আবার আলোচনা করব। এবং তোমরা জানো ইতিমধ্যেই আমরা স্পোকেন ইংলিশের অনেকগুলি ভিডিও পোস্ট করেছি। আমরা এর আগেও 10টা বাক্যের গঠন, মানে আমরা ছোট ছোট শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারি, বেসিক গ্রামার না জেনেও আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে শুরু করতে পারি, এই বিষয়ে ইতিমধ্যে 2-3টা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। তোমরা আমার পেজে গিয়ে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো। That's all for today. I hope you like today's lesson. Use these simple 4 tricks in your daily conversation with family, friends and colleagues. I will be back soon with another English lesson. Till then, keep learning and keep practicing English. Bye bye.